নমস্কার, গুড ইভিনিং। ট্রাভেল উইথ সুহানা সফর ট্যুরস থেকে আমি বৈশাখী চ্যাটার্জি। আজকে আমাদের এখানে অযোধ্যা পাহাড়ের ট্রিপ চলছে। আমরা আজকে সকালে এখানে এসে পৌঁছেছি এবং সারাদিন ঘোরাঘুরির পরে সাইট সিন করার পরে এখন আমরা এই রিসর্টে রয়েছি। রিসর্টে এখন আমরা স্ন্যাক্স নেওয়ার পরে একটু সবাই মিলে, যেমন প্রত্যেকটা ট্রিপেই আমরা করে থাকি ছোট ছোট অনুষ্ঠান, সান্ধ্যকালীন অনুষ্ঠান, সেটাও আজকে করব। কিন্তু তার আগে আমরা একটু সকলের থেকে রিভিউ নিয়ে নেব। এই ট্রিপেও আমাদের অনেক রিপিট কাস্টমার আছে, আমাদের দিদিরা আছে, আবার কিছু নিউ কামারও আছে। তো আমি প্রথমেই একটু সিনিয়র মোস্ট দিয়ে শুরু করি। আমাদের দিদি ভবানীদি, উনি আমাদের সাথে আগের ট্রিপেও ছিলেন, বেনারস ট্রিপে। তো ওনার থেকে একটু শুনে নেবো যে আমাদের ট্রিপ কেমন আজকে লাগলো, কেমন হয়েছে। দিদি একটু বলো তুমি কেমন লেগেছে আজকে সারা দিনটা তোমার? সুহানা সফর ট্যুরস। সুহানা সফর ট্যুরসের পরিচয় আমার 1 বছর আগে থেকেই হয়েছে, কারণ যার মাধ্যমে আমি এখানে এসেছি সে আমার নিজের খুব পরিচিত এবং গ্রামের ছেলে। সে হঠাৎ একদিন আমার বলল, ভবানীদি আমরা একটা ট্যুর করছি, আপনি যাবেন? তো সেই সঙ্গে ওর সঙ্গে আমি বেনারস গিয়েছিলাম। এবার পরিচয়ের মাধ্যমে, পরিচয় না, ও আমার ভাইয়ের মতো। তো এবারেও হঠাৎ করেই আবার বললো যে ভবানীদি আমরা এবার আর একটা, কিন্তু আমার শরীরটা তো খুব খারাপ। আমি ওকে বলেছিলাম দেখ আমি এবারে আর যেতে পারবো না, কিন্তু ও বললো না না চলুন না। তো এবারেও এলাম ওদের সঙ্গে অযোধ্যা পাহাড় দেখতে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের কথা শুনেছি আসার, কিন্তু সুযোগ হচ্ছিল না। দেখ ওর মাধ্যমে আমি সেই সুযোগটা পেলাম, এলাম এবং সারাদিন ধরে অযোধ্যা পাহাড়ের ঘুরে টুরে আমরা ঘুরলাম এবং ও এত সুন্দর একটা আমাদের রিসর্টের ব্যবস্থা করে দিয়েছে যে এটা আমাকে ভীষণ আকর্ষণীয় করে তুলেছে। খুব ভালো একটা জায়গায় অযোধ্যা হিলটপে বা বনলতা রিসর্ট, খুব সুন্দর, একদম বাংলো টাইপের এবং টিনের অ্যাসবেস্টাসের ছাউনি, শালবাগান তার মধ্যে। তো মোটামুটি খুব ভালোই লেগেছে। আর এরপরে জানি না আর আসতে পারবো কি না। তো ওদের সুহানা সফরের যে ওদের ব্যবহার, ওদের আমাদের সঙ্গে নিয়ে যাওয়া, আনন্দ দেওয়া, এটা আমার কাছে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। সুযোগ হলে ভবিষ্যতে। দিদি আমাদের ম্যাডামের কথা বলুন। আরো হচ্ছে যে এটা বৈশাখী, তোমার ভালো না, অসীম, বৈশাখী ও অসীম এদের নিজস্ব একটা ট্যুর কোম্পানি। এরা নিজেরাই পরিচালনা করে এবং এরা নিজেরাই সমস্ত কিছু দায়িত্ব নেয় এবং আমরা যেহেতু বয়স্ক, আমাদের সঙ্গে ওরা আমাদের খুব যত্ন করে এবং ভালোভাবে আমাদেরকে ঘুরিয়েছে, আমাকে খুব আনন্দ দিয়েছে। দিদির কাছ থেকে তো শুনে নিলাম, আমার সব কথাও বলে দিয়েছে, আমি আর কিছু বলিনি। দিদির আশীর্বাদ আমাদের চলার পথের পাথেও। আমাদের সাথে আরেক দিদি রয়েছে, যদিও উনি এই প্রথমবার আমাদের সাথে এলেন, ওনার কথাও একটু শুনে নেবো। দিদি একটু বলো তোমার কেমন লেগেছে আজকে সারাদিন আমাদের সাথে ঘুরে? হ্যাঁ, সারাদিন নিঃসন্দেহে খুব ভালো লেগেছে। আমি তো গতকাল আমার সঙ্গে যোগাযোগটাই প্রথম সুহানা সফর ট্যুরস সম্বন্ধে, মানে আমার আগে কোনো ধারণাই ছিল না। আমার বন্ধু ভবানীকে বলেছিলাম যে তুমি কাছাকাছি কোথাও গেলে, পুরুলিয়া এসব গেলে আমাকে বলো। ও তখন আমাকে জানায় তোমাদের কথা। তা আমি খুব আনন্দের সঙ্গে রাজি হয়েছিলাম, কিন্তু আমার শরীরটা খুব খারাপ ছিল। আমি গতকালও ভেবেছিলাম যে সকালবেলা যে আমার পক্ষে বোধহয় ট্যুরটা ট্রাভেল করা সম্ভব হবে না, কিন্তু আমি সেই জন্য অসীমের সঙ্গে ফোনে যোগাযোগ করি। কিন্তু অসীম আমাকে এত উৎসাহিত করলো যে আমি আমার শরীর খারাপের ব্যাপারটাকে অনেক উপেক্ষা করে আমি কিন্তু মনে বেশ সাহস সঞ্চয় করে আমি শেষ পর্যন্ত এই সফরের সঙ্গী হলাম এবং ওদের সঙ্গে প্রথম আমি মুখোমুখি হলাম। আগে কথাবার্তা সব ফোনের মাধ্যমেই হয়েছিল। তো তারপরে ওদের ব্যবহার, ওদের আমার প্রতি ওদের যে কনসার্ন যেটা, সেটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি এবং আমার খুব ভালো লেগেছে।
আর এখানে এসে তো ক্রমশ ওদের সঙ্গে আমি আরও আন্তরিকভাবে যুক্ত হয়ে গেলাম এবং অনেকের সঙ্গে পরিচয় হলো। আমার পূর্ব পরিচিতরাও এখানে এসেছে দেখে আমি এই ট্যুরটা আমার এত ভালো লেগে গেল যে আমি সেটা বর্ণনা করার মতন আমার ভাষার অভাব পড়ে গেছে। যাই হোক, তো আমার খুব ভালো লেগেছে। ভবিষ্যতে যদি আমি সুস্থ থাকি আমি আবার চেষ্টা করব যে ওদের সঙ্গে যেন আমি আবার সফরে যুক্ত হতে পারি। ধন্যবাদ। ওরা খুব ভালো থাকুক, খুব আনন্দে থাকুক এবং ওদের এই ট্যুর ট্রাভেলস যেন আরও সমৃদ্ধি পায়, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। ওকে। দিদির আশীর্বাদ আমাদের একমাত্রই কাম্য। আর দিদিকে আমরা অবশ্যই সুস্থ রাখবো যাতে আরো অনেক অনেক ট্রিপ করাতে পারি। এবার আমরা যাচ্ছি অন্য দিদিদের কাছে, একটু প্রীতাদির কাছে শুনবো। প্রীতাদি কেমন লেগেছে আজকে? আচ্ছা, অনেক দিন ধরেই ভাবি যে এমন একটা ট্যুরের খোঁজে থাকছি যে যারা আমাদের মোটামুটি অল্প সময়ের মধ্যে অল্প খরচে কিছু কিছু জায়গা দেখিয়ে দেবে। সেই হিসাবে আমি এক পরিচিতের কাছ থেকেই সুহানা সফরের কথা জানতে পারি। সুহানা সফরের যে মালিক বলবো, বৈশাখী, হ্যাঁ, সে অনেকটাই আমার থেকে বয়সে ছোট, কিন্তু সেই বৈশাখী কথাবার্তা প্রথমেই শুনে আমার এত ভালো লেগেছিল। ওর হাসি খুশি ব্যবহার, ওর ওপর সম্পূর্ণ নির্ভর করেই আমি এসেছি। আর সাথে করে নিয়ে এসেছি আমার বোন, আমার বোনঝিকে। আর সারাদিন ধরে আজকে ওদের সঙ্গে কাটালুম, কালকে সন্ধ্যে থেকেই ওদের সঙ্গেই রয়েছি। সময়টা খুব ভালো কেটেছে। আর সব থেকে ভালো কেটেছে বৈশাখী এবং তার হাজব্যান্ড অসীম আমাদের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ের দিকে নজর দিয়েছে। এমনকি যে রাস্তাগুলো পারছিলাম না যেতে, ওরা হাত ধরে ধরে যেমন নামিয়েছে তেমনি উঠিয়েছে। তাই আমরা সবাইকে বলছি, তোমরা যদি যেতে চাও তাহলে সুহানা সফরের হাত ধরো। ওকে। থ্যাংক আমি আর কি বলবো, আমি তো পিতা আমার বোন, ওকেই বলেছিলাম ছোটোখাটো কোথাও গেলে আমাকে একটু খবর দিস, কারণ আমরা তো পারি না। আর ও তখন বলেছিল এই অসীম আর বৈশাখীর কথা। আমি হ্যাঁ চ দেখি একবার কি হয়। কিন্তু এসে এতই হয়ে গেলাম অনবদ্য, আমার আর কিছু বলার ভাষা নেই, এইটুকুনি। আচ্ছা, এবার আমি আমার এখন প্রতিবেশী বলবো, আমার উত্তরপাড়ার ম্যাডাম, ম্যাডামের কাছ থেকে একটু শুনি। ম্যাডামও আমাদের সাথে এই প্রথমবার ট্রাভেল করছেন। আজকের দিনটা ওনার কেমন কেটেছে? যদিও কালকের দিনটা এখনো বাকি আছে, আবার আমরা রিভিউ নেব প্রত্যেকবারের মতো। তো ম্যাডামের আজকের দিনটা কেমন কেটেছে একটু জানান। নমস্কার, আমি উত্তরপাড়া থেকেই এসেছি। আর আমি অ্যাকচুয়ালি ব্যবসাতে রপ্ত, বাট আর ভীষণ বিজি লাইফস্টাইল। তার মধ্যে দাদা আমাকে অনেকবারই অফার করেছেন যে এরকম ছোট, বেশি লং টাইম তো ব্যবসা ছেড়ে যাওয়া যায় না, তো আমিও এরকম ছোট 2-3 দিনের একটা ট্রিপ চাইছিলাম আমি এবং আমার মেয়ের সঙ্গে। তো সেই সূত্রে উনি আমাকে বলতে আমি এটাতে রাজি হই। এখানে এসে যেটা ফিল করেছি যে একটা রিট্রিট, একটা ব্যস্ত লাইফ থেকে একটা পিস, মাইন্ডের একটা পিস, ফিজিক্যাল অলসো, মানে বেশ ভালো লাগছে। এইরকম একটা পলিউশন নেই, একটা সবসময় একটা মানে ভিড় ভাট্টা থেকে একটু দূরে একটু শান্তি অনুভব করছি। তো খুব ভালো লেগেছে আমার আজকের দিনটাও, খুব ভালো লেগেছে, সব সাইটগুলোও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমার গ্রামের দাদার কাছ থেকে একটু শুনি, দাদার কেমন লেগেছে। তারপরে বৌদির কাছ থেকে শুনবো, মনীষা বৌদির কাছ থেকে তাদের কেমন লেগেছে আমাদের ট্রিপটা, আজকের দিনটা। দাদা একটু এইটুকুই বলবো তো এখন, না অন্য কিছু তো আর নয়। তার পারফরমেন্স কিছু করছি না এখন, পারফরমেন্স পরে। আচ্ছা ঠিক আছে, যেটা বলি যে একটা বৃক্ষ বা তরু সে কিভাবে দাঁড়িয়ে থাকে, শিকড় যদি ঠিক মতো মজবুত হয় তবে সেই গাছ ঠিক মতো দাঁড়িয়ে থাকে। তা শিকড় যদি ওদের কথা ভাবি যে ওরা দুজনের শিকড় সে গাছটাকে দাঁড় করিয়ে রেখেছে, সেক্ষেত্রে ওই শিকড় যে দাঁড় করিয়ে রেখেছে গাছপালার থাকে ডাল পালা ফুল ফল সবই থাকে। সেই ফুল ফলগুলো আমার মনে হয় আমরা যারা সঙ্গী হব ট্যুরে তাদেরও সমহারে সহানুভূতির সঙ্গে সমস্ত কিছু অ্যাডজাস্টমেন্টের সঙ্গে ওদের সঙ্গে থাকতে হবে, তবেই একটা ট্যুর সফল হয়।
তা আমার মনে হয় আমি আজকে এবারে আমি ওদের সঙ্গেই প্রথম। তা আমার মনে হচ্ছে না বা অনুভূতি দিয়ে আমি বুঝতে পারছি না যে এটাই প্রথম। আমার মনে হচ্ছে যেন অনেকবার এসেছি, এটুকু আমার মনে এসেছে। হ্যাঁ, মনে হচ্ছে যে ও যদিও আমার গ্রামের ছেলে, ও আমায় ভালোভাবেই চেনে। আর কি বলে, ও ঠিক মতো আমার চেনে না, মানে যাই হোক এই সূত্রে আলাপ হলো। যাই হোক এই ট্যুর এগিয়ে চলুক, যুগ যুগ জিও, এইটুকুই বলছি। এবার মনীষা বৌদির কাছ থেকে শুনে নিই, বৌদি কেমন লেগেছে আজকের দিনটা? হ্যাঁ, সবাই যা দিদিরা বললো আমার ওই একই কথা। প্রথমবার এসেছি তো বৈশাখীর সঙ্গে মাঝে মাঝে কথা হয়েছে। দাদা গ্রামের লোক, তো কালকে দাদার সঙ্গে প্রথম কথা হয়। দাদা বুঝতে পারছে না যে আমি বৈচিগ্রামের মেয়ে না বউ। তো আমি সোজা অতীতে ফিরে গিয়ে বললাম আমি আপনার ক্ষীরু মাস্টারের ছোট ছেলের বউ। তো এক কথাতেই দাদা চিনতে পেরে গেলেন। তো এসেছি, তো এসে সব থেকে বড় কথা একটা ভালো পরিবেশ পেয়েছি। যারা সবাই এসেছে আমরা সহযাত্রীরা, যাত্রী তো সবাই দুদিনের, তো সবাই খুব আন্তরিক, সবাই খুব নিজের, খুব ভালো লাগছে। আর জ্যোৎস্নাদিকে পেয়েছি অনেক দিন পর। হ্যাঁ, যাই হোক এই সুহানার ট্যুর বৈশাখী দি এবং দাদার হাত ধরে অনেক দূর এগিয়ে যাক, এই শুভকামনা রইল। এবার আমাদের সঙ্গে যারা প্রায়শই ট্যুর করে থাকে তাদের কাছ থেকে একটু আগে শুনে নিই। যেমন দেবযানী আছে, টুম্পাদি আছে, এরা একটুখানি বলুক যে আজকে ওদের কেমন লাগলো। আমি আর নতুন কি বলবো, আমি তো ওদের সাথে পুরনো, প্রথম থেকেই যাচ্ছি প্রায় বলতে গেলে। মাঝে মাঝেই হচ্ছে কিন্তু সবসময় হয়ে ওঠে না। তবে আজকে তো বেশ পরিবেশটা খুব ভালোই লাগছে, রিসর্টটাও খুব ভালো। তা বৈশাখী তো আমার বন্ধু, ওদের এই এটা অনেক দূর এগিয়ে নিয়ে যাক এই কামনাই করি, আর সবাই ওদের সঙ্গে থাকে। টুম্পাদি কিছু বলুক। টুম্পাদি কেমন লাগলো আজকে সারাদিন? টুম্পাদি বলো তোমার কেমন লেগেছে? বেরিয়েছিলাম আনন্দ নিয়ে, কিন্তু তুমি বলি সোয়ানা সাপোর্ট ট্যুরকে যুগ যুগ জিও। কেননা সোয়ানা সাপোর্ট ট্যুরের যে দাদা অসীম চ্যাটার্জি, সে আমার পাড়ার দাদা, তার সাথে বৌদিও আর দাদা মিলে সোয়ানা সাপোর্ট ট্যুরে যে পরিষেবা দেয় তা দেখে চোখ কান বুঝে আরেকজনকে ভরসা দেওয়া যায় যে আমি এটা 3 নম্বর সফরে ওদের সাথে এসেছি। আমি আমার বান্ধবীকে, ওর ফ্যামিলিকে আসার জন্য বলেছি যে পুরুলিয়া আমরা ঘুরে আসি, ভালো লাগবে। ওরাও আমার কথা শুনে এসেছে, ওরাও খুশি হয়েছে। আমি চাই আগামী দিনে সোয়ানা সাপোর্ট ট্যুর আরও বড় হয়ে এগিয়ে চলে, এটাই আমার চেয়ে বড় বলেছে, আমি ছোট বলতে বলে। আচ্ছা, আমাদের সাথে আরেকজন আছে বৈদ্যবাটি দিদি, ওনার কাছ থেকে একটু শুনে নিই কেমন লেগেছে আজকের দিনটা। খুব ভালো লেগেছে। এতদিন নিজে নিজে ট্যুরে গেছিলাম, ট্যুর অপারেটরের সঙ্গে যাইনি, কিন্তু এই ফার্স্ট এক্সপিরিয়েন্স, ভেরি গুড এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। এবার আমাদের কিছু ছোট সদস্য আছে গ্রুপে। শ্রেয়সী একটু বলবে, শ্রেয়সী কেমন লাগলো আজকে? হ্যাঁ, সবাই যা বলার সবাই বলে ফেলেছে। আমার শুধু একটাই কথা বলার, সেটা হচ্ছে ট্যুর গ্রুপের নাম হচ্ছে সুহানা সফর। তো সত্যি সত্যি সুহানা, মানে খুব ভালো একটা ব্যবহার সবার থেকে পেলাম, এটা খুব ভালো লাগলো। আর সত্যি এটাই মনে হয়েছে যে এটা প্রথমবার নয়, যে এর আগেও হয়তো অনেকবার এসেছি, এরকমই মনে হয়েছে। খুব ভালো লেগেছে। শ্রেয়সীর জন্য অনেক শুভেচ্ছা। মাম এবার বলবে। মামও যদিও আমাদের সাথে ঘুরে এসেছে, আজকে কেমন ঘুরলো মাম সেটা আমাদের জানাবে। আমি এর আগেও 2বার সুহানা সফর ট্যুরসের সাথে ট্রাভেল করেছি। আমার বাবা মা তার আগেও একবার করেছে। আমার বরাবরই খুব ভালো লাগে, এইবারেও খুবই ভালো লাগছে। আর কি বলবো, সবাই তো বলেই দিয়েছে। ঠিক আছে, এবার ঠিক আছে, আমরা এবার একটা সান্ধ্যকালীন অনুষ্ঠানে যাব। ছোটখাটো একটা অনুষ্ঠান আমরা নিজেদের মধ্যে যেমন করে থাকি প্রত্যেকবারে, এবারেও করব, জাস্ট ফর রিক্রিয়েশন। তো দেখা যাক, সেটা শুরু করি আমরা এখন। ট্রাভেল উইথ সোহানা সাপোর্ট ট্যুরসের এই সান্ধ্যকালীন প্রোগ্রামে আমাদের প্রথম পার্টিসিপেন্ট হচ্ছে মামের ভালো নামটাই ভুলে গেছি, সোহিনী। হ্যাঁ,
সোহিনী এখন আমাদের একটা আবৃত্তি শোনাবে, ওর থেকে আমরা একটু শুনে নিই। অমলকান্তি, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে, যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। নমস্কার। অসাধারণ একটা আবৃত্তি শুনলাম সোহিনীর কাছ থেকে। এখন আমরা শ্রেয়সীর কাছ থেকে একটু গান শুনবো। আজকে আমি একটি মান্নাদের গান শোনাচ্ছি। কটা রাত কাটিয়েছো জেগে, স্বপ্নের মিথ্যে কটা রাত কাটিয়েছো জেগে, স্বপ্নের মিথ্যে আবেগে। কি এমন দুঃখকে সয়েছো যে তুমি এত সহজে হাসবে। পথের কাঁটায় রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার। শোনোনি তো কান পেতে অস্ফুট কোনো কথা তার। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার। শোনোনি তো কান পেতে অস্ফুট কোনো কথা তার। আজ কেন হাহাকার করো সে কথা ইতিহাস গড়ো। আজ কেন হাহাকার করো সে কথায় ইতিহাস
সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। নমস্কার। খুব সুন্দর, খুব ভালো হয়েছে, খুব ভালো। হ্যাঁ, আর এই কথাগুলো খুব ভালো। কষ্ট শ্রেয়সী ওর গান নিয়ে অনেক দূর এগিয়ে যায়, এই শুভেচ্ছা রইল। খুব কষ্ট। সুহানা সফর ট্যুরসের পক্ষ থেকে, সুহানা সফর ট্যুরসের পক্ষ থেকে। এখন আমরা মনীষা বৌদির কাছে যাই। মনীষা বৌদি আমাদের কিছু শুনিয়ে দিক। মনীষা বৌদি খুব ভালো কবিতা লেখে, আমি শুনেছি। তো মনীষা বৌদির কাছ থেকে তার লেখা কবিতা সোমবার থেকে কিছু আমরা শুনতে চাইব। খুব সুন্দর পরিবেশ, মানে শ্রোতারা সব নিঃশব্দে বসে আছে, বলতেও ভালো লাগে। দেখ, আমি আমার লেখা একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম শোনো বসুন্ধরা। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। প্রণমি তোমারে বসুন্ধরা, হে আমার শতাব্দীর প্রভাত সূর্য, রাতের আকাশের নক্ষত্রপুঞ্জ, 21 শতকের অষ্টাদশী সময় মঞ্জরি। শুদ্ধ উচ্চারণে জল স্থল অন্তরিক্ষের প্রতিটি চেতন প্রাণীকে শোনাবো আজ আমার জীবন সঙ্গীত। আমি সীতা হতে চাই না, সোনার হরিণের চিত্রকল্পে আমার কোনো লোভ নেই। রামের প্রতি অন্ধ আনুগত্যে মোহে অগ্নি পরীক্ষা আমার কাঙ্ক্ষিত নয়। মহাকাব্যে মহীহসী আবার ধ্রুব ইচ্ছা আমাকে প্রলুব্ধ করে না। হে তরঙ্গিনী ভাগীরথী, কান পেতে শোনো, আমি পাঞ্চালী হতে অপারক। পঞ্চ পাণ্ডবের মনোরঞ্জনের নিষ্ঠুর খেলা পাশা খেলার চেয়ে কম কিছু নয়। নিশিত রাত্রির পূর্ণ চন্দ্র শোনো, সতী বেহুলা হবার বাসনা আমার নেই। আমি লাস্যে মোহে মাধুর্যে মোহিত করে দেবতা মাতিয়ে ফিরিয়ে আনতে পারবো না লক্ষিন্দরের জীবন সূর্য। ঝর্ণা, পাহাড়, উপত্যকা শোনো, আমি মঙ্গল কাব্যের নায়িকা হতে চাই না। আমাকে মেয়ে মানুষ নয়, মানুষ বলে ডাকো তোমরা। মৃদুমন্দ ফাগুন বাতাসে আমি কৃষ্ণচূড়া হতে পারি, যদি তার আগুনের শিখা হতে দাও। আমি পায়ের নিচে মাটি চাই, আপন স্বাভাবিকতায় বড় হতে দাও আমাকে। আমি স্বপনপুরের রাজপুত্রের সঙ্গী হতে পারি, যদি কাঁধে কাঁধ মিলিয়ে দানব দমন করতে দাও। আমি বাঁচতে চাই নিজের আলোয়, আমাকে নিয়ে মেয়ে মানুষের পাঁচালি লিখো না, লেখো মানুষের গল্প। তোমরা আমাকে মানুষ বলে ডাকো, মানুষ বলে, মানুষ বলে। নমস্কার। কি ভালো কবিতাটা বলেছে। এই কবিতাটা আমি কি আবৃত্তি করেছি? হ্যাঁ, না না, সেটা কি আমি শুনেছি কবিতাটা। করেছে, ফেসবুকেই করেছে। হ্যাঁ, আমি শুনেছি তাই। কারণ আমার এই সব শুনি না, সেম গলা না, আমি জিজ্ঞেস করলাম। দেখতেও রকম তো বললাম কেউ করেছে কিনা আবৃত্তিটা। আচ্ছা, এখান থেকে দিদিদের কাছে রিকোয়েস্ট করি, দিদিরা আমাদের কেউ কিছু শোনায় না। 2 লাইন কি 2 লাইন শোনাবো গো? এই যেটা বলার সেটা নিজের মুখ থেকে বলে দিয়েছি, ওইটা কিছু আর করি না গো। 2 লাইন কি গান বলো না? রবীন্দ্রসঙ্গীত, 2 লাইন নজরুল গীতি,
না কেন ওইসব ওনাদের ফান বিক্রিতে তারপরে আমাদের আর ওই দিকে বাড়ি। শুধু গাইলো বাচ্চারা, ওরা চর্চা ভালো বললো সুর থেকে বেসুরে না করাই ভালো। সুন্দর সুন্দর করেছে, সেখানে আমরা কেন ওনাদের গানগুলোকে নষ্ট করে দেবো? আচ্ছা ভবানীদির কাছে যাই, ভবানীদি কিছু শোনা তোমাদের। যা তোমার ইচ্ছা, তুমি 2 লাইন শোনো। এই তো বললাম। না না ওটা তো রিভিউ ছিল, এটা সান্ধ্যকালীন অনুষ্ঠান। কবিতা যা তোমার মনে ইচ্ছা। তোমরা 2 লাইন বললেই আমাদের কাছে অনেক। যাক, তোমরা 2 দিদি যা 2 লাইন বললো আমাদের কাছে অনেক। আমি আর 2 লাইনে বলতে পারবো না, আমি সরি বলবো। বই থাকলেও তাও ভুলে যায়। এবার আমরা অর্ডারটা করে বলে দিই বৈশাখী বৌদি কিছু বলুন। ভালো লাগলো গানটা খুব। হ্যাঁ ও গান সুন্দর। তারা ধরণীতে যে নদী মরু পথে হারালো ধারা, জানি জানি তা হয়নি হারা, জীবনে যত পূজা হলো না সারা, জানি জানি তা হয়নি হারা। আচমকা তো বলবি না, আমাকে আর বার বলবো না। এবার গুজরাটে দাও। তুই কর। আমি পারবো না। না আমি পারবো না, গান তো আমি কিছু পারবো না। তুমি আপনি একটা কিছু করুন, শুনুন। মেয়ে করে দিয়েছে। আচ্ছা তাহলে দাদার কাছে চলে যাচ্ছি। দাদার প্রসঙ্গে বলে দিই, আমি ঢুকছি তো। দাদা হচ্ছে আমাদের মানে গ্রামের একজন নাট্য প্রতিভা এবং অ্যাওয়ার্ডেড, অনেক জায়গায় উনি পুরস্কৃত সম্মানিত হয়েছেন। তো দাদার কাছে একটু আমরা এক্সপেক্ট করব সুহানা সফর ট্যুরস এবং আমাদের টিম ফ্রেন্ডস। তো দাদা একটু কোনো কিছু তার অভিনয়ের একটা ঝলক আমাদেরকে উপহার দিন। আচ্ছা সে ঠিক আছে, ঝলক নয় উপহার দেবো। তার আগে আমি একটু ওই ঝলক থেকে এই নাটকটা আমার যে মানে কিভাবে কবিতাকে সাহায্য করে এটা আমি এটা বলে রাখি। সেটা হচ্ছে যে নাটকে কতগুলো জিনিস থাকে। সেটা হচ্ছে ইন্টোনেশন, হয়তো অনেকেই ইংরেজি শব্দটা শুনেছে। সেটা হচ্ছে স্বরের ওঠা নামা। মানে কোথায় আমি ট্রেস দেবো, কোথায় এমফ্যাসিস দেবো, সেইটা কিন্তু যতটা আমি পারবো বা যত পারফর্ম করবো সেটাতেই শুনতে ভালো লাগে। কোন শব্দে ট্রেস দেবো, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। একটা শব্দে যেটা আমি অনেক জায়গায় বলেছি, স্যারেরাও আমায় বলেছিল, বলো কোথা থেকে এলো এসব মাথা থেকে। আমি স্যারকে বলেছিলাম যে স্যার ওটা আমি নিজে থেকেই আবিষ্কার করেছি। কোনো শব্দ যেমন চপ, চপ কথাটা এই চপ খাবি একটা টোনে বললাম, আবার যদি চপ কি হলো, একই শব্দ, হ্যাঁ দুটো মিনিং আলাদা হয়ে গেল। তাহলে কি হলো, ওই যে একটা স্বরের যে ওঠানো বললাম, তা চপ বলে ও চুপ করে গেল। আর এই যে চপ খাবি, এটা আনন্দ বা আবেগে বলা বা বন্ধুকে রিকোয়েস্ট করা চপ খাবি, এইটা অনেকটাই নাটকটা কবিতাকে সাহায্য করে। তা কবিতাকে সাহায্য করতে গিয়ে যেটা হয়েছে, ও অনেক কবিতাই তো লেখে। তা যে কবিতাটা আমি এখন পাঠ করবো, একটু কবিতা পাঠ করবো, মুখস্থ নয় কিন্তু আমার বড় কবিতা। তা সেটাতে আমি অনেক জায়গায় পাঠ করেছি, অনেক কবি সম্মেলনে গেছি, ফেসবুকে করেছি, ফেসবুক লাইভে করেছি, হোয়াটসঅ্যাপে করেছি। কবিতাটা পাঠ করি, তারপর নাটকের ডায়লগে আসবো। ফেলে আসা গ্রাম, মনীষা বন্দ্যোপাধ্যায়। দেশের মাটি ছেড়ে চলে গেছি আজ থেকে 3 যুগ আগে। প্রদীপের শিখা, তুলসীতলা, শিউলি ফুলের গন্ধ একটু একটু করে হারিয়ে যেতে যেতে এক সময় হয়ে গেলাম খাঁটি শহরে। বদলে গেল জীবনের রং, রূপ, গন্ধ, বদলে গেল ভালো লাগা সূত্র। তারপর কেটে গেছে অনেক হেমন্তের বিকেল, হাজার শীতের কুয়াশা মাখা ভোর, শীততাপ নিয়ন্ত্রিত ঘরের উষ্ণ আমোদে
মতো মানুষটার মনে পড়েনি। শাপলা শালুক, কলমি শাক, সুরো ঠাকুরনের টালির চালে ওটা কচি লাউ ডাঁটা ইশারা। ছেলে বিদেশে প্রতিষ্ঠিত, 3 বছরে একবার আসে। বৌমা নিজেই ড্রাইভ করে নাতিকে স্কুলে পাঠায়। সে গল্প আমি ফলাও করে শোনাই আমার প্রাতঃভ্রমণের সঙ্গীতের। হ্যাঁ, মেয়ে দিল্লিতে বহুজাতিক সংস্থায় কর্মরত। অবসর নেবার আগে জামাই নাতির আদর খেতে বছরে সেখানে 1-8 যেতাম। হিসেব অনুযায়ী আমি এক সফল বাবা। দিন যায়, ঘনিয়ে আসে অনাগত দিনের ডাক। সুগার, প্রেশার, স্পন্ডেলাইটিসের বন্ধুরা জানান দিয়েছে আমরা আছি। টিভির খবর, সিরিয়ালের ভালো মন্দ নিয়ে কাটে সময়। এরই মাঝে বারে বারে ফিরে আসে আমার ফেলে আসা গ্রাম। ছবির মতো সব দৃশ্যপট আমাকে টানতে টানতে শৈশবের কৌশলের দরজায় নিয়ে যায়। টিভির কল্যাণে একদিন খবরে দেখি আমার গ্রামের দুর্গাপূজা। এই পুরোহিতের পোশাকে আমার বন্ধু অলোক চাটুর্যে ছোটবেলায় বেশ ভালো আবৃত্তি করত। সে ভেসে আসছে তার দরাজ গলায় মন্ত্র উচ্চারণ, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। আনন্দে আনন্দে আবার ভরে উঠল মন। রান্নাঘরে থাকা গিন্নির উদ্দেশ্যে বলি, কই গো দেখে যাও আমাদের গ্রামের দুর্গাপূজা। গিন্নি জবাব দেয়, ও আর দেখার কি আছে। মনে মনে ভাবি, ঠিকই তো, তুমি তো কখনো এই গ্রামের পদ্ম পুকুরে সাঁতার কাটোনি, দত্তদের জমিতে আখ চুরি করে খাওনি, মগ ডালে উঠে কলকে ফুলের মধুপান করনি, দুর্গা মন্দিরের চত্বরে দাঁড়িয়ে অষ্টমীর বোমের আওয়াজ শোনি। তোমার কাছে তুমি ঠিকই আছো। আর আমি শুনেছি শিশিরের শব্দ, আমি শুনেছি ভোরের আজানের সুর। তাই গ্রাম আমাকে আজও টানে। শহরে বিলাসিতায় যার উপরে পলেস্তারা জমেছিল, আজ বার্ধক্যের সব জল সরে গিয়ে ফিরে পড়ি এসেই শেকড়ের টান, যেখানে 14 পুরুষের পবিত্র পদধূলি, ঠাকুমা জেঠিমার আদরের ডাক আজও লেগে আছে। শহরের চাকচিক্য সুবিধা ছুঁয়েছিল মন, ছুঁতে পারিনি অন্তরাত্মা। ক্ষমা করো নদী, ঘাস ফুল, ক্ষমা করো দেশের মাটি। ক্ষয় করে ফেলেছি যে সময়, সে অপরাধ। এসো ভালোবেসে ধরো এই হাত, বলো দূরত্ব বাধার প্রাচীর নয়। ফেলে আসা গ্রামে প্রণতি জানায় এই হৃদয়। সহস্রবার সহস্রবার। কবিতাটা আমার খুব ভালো লেগেছিল, আমি ওই জন্যে বারবার সব জায়গায় এটাই বলি। আরও অনেক কবিতা বলেছি, যাই হোক এই মুহূর্তে সময় যদিও কম। নাটকের ডায়লগ বলেছি, ও নাটক জানে, অনেকদিন বলছে যে নাটকটা তুমি ভালোই করেছো, অনেক জায়গায় পুরস্কার পেয়েছো। যাই হোক ভালোভাবেই জানে, সবাই জানে না। যাই হোক নাটকটা নিয়েই বলি। সেটা হচ্ছে অনেকদিন আগে একটা নাটক করেছিলাম, সেটা হচ্ছে কাক চরিত্র, মনোজ মিত্রের। অনেকে নাম শুনেছেন হয়তো। হ্যাঁ, কাক চরিত্র গল্পটা হচ্ছে, কাক হচ্ছে একটা সিম্বলিক, মানে কাক সমাজকে দেখিয়ে দিচ্ছে যে সমাজের কত দিকে মানে অবক্ষয় হচ্ছে, আর কোথায় সমাজ একদম মানে ক্ষয়ে ক্ষয়ে বিলীন হয়ে যাচ্ছে। সমাজ কত কি জন্য হচ্ছে, সেটা হচ্ছে কিছু লোভী মানুষের জন্যে এগুলো হচ্ছে, বা কিছু আছে অর্থলোভী, তারাই অর্থের সাহায্যে সমাজকে কিনে রেখেছে। সেটাই শিক্ষা দিতে চেয়েছে মনোজ মিত্র নিজের নাটকে। সেই নাটকে কাকের চরিত্রটা আমি করেছিলাম, যেটা অনেক জায়গায় পুরস্কার এনে দিয়েছে। তারই একটা ডায়লগ, এই ডায়লগটা আমি ইয়েতে বলেছিলাম। সেটা হচ্ছে আমি বিএড মানে বেলুর বিএড কলেজে আমি চান্স পেয়েছিলাম। তারপরে আমি হুগলি গভর্নমেন্ট কলেজ থেকে বিএডটা করে নিই। যাই হোক ওখানে চান্স পেয়েছিলাম। সেখানে মহারাজরা সবাই বসেছিল। এবার সেখানে আমি সমস্ত সার্টিফিকেট প্রডিউস করেছিলাম।
লিলুয়া ইনস্টিটিউট জানেন হয়তো অনেকেই, লিলুয়া ইনস্টিটিউট একটা, ওখানে একটা হল আছে, যে হলে কোনো মাইক্রোফোন নেই। হলটা এমনভাবে তৈরি যে আমি যদি বসে, আর পুরো চরিত্রটাই ছিল আমার বসে বসে, মানে হপিং করে করে, হ্যাঁ হপিং করে করে 45 মিনিট ধরে হপিং করা ছিল, মানে একদম কাকের মতো ড্রেস পরে সব কিছু করে সেই অভিনয়টা করতে হয়েছিল। তা সে পুরো বসে, কিন্তু একদম প্রথম যে বসেছিল আর শেষ যে বসেছিল, হলটা দারুণ বৈশিষ্ট্য, দারুণ নাটকটা করে বেশ মজাও হয়েছিল। কোনো মাইক্রোফোন নেই, সব কথা স্পষ্টভাবে শোনা যায়, উনি হয়তো ভালো জানেন। দারুণ হলটা, আমার দারুণ লেগেছিল। তো সেখানে ওই যাই হোক, এই সার্টিফিকেটটা আমার ছিল বেস্ট বেস্ট মানে অ্যাক্টরে, এই সার্টিফিকেটটা আমি মহারাজের সামনে প্রডিউস করেছিলাম। বিএড কলেজে আমার ইন্টারভিউ হয়েছে। এইসব দেখার পর উনি বললেন, তোমাকে সাবজেক্ট সম্বন্ধে কিচ্ছু জিজ্ঞেস করবো না, তুমি আমাদেরই পাশে লিলুয়াতে নাটক করেছো, সেখানে তুমি শ্রেষ্ঠ অভিনেতার পরিচয় পেয়েছো। যাই হোক, নাটক তো, আর এটা তো জানেন তো, রামকৃষ্ণ ঠাকুর তো বলেই গেছেন যে নাটকে লোকশিক্ষা হয়, আর ওরা তো এগুলো ভালোই ভালো। বলছি তোমার কাছে না নাটকের ডায়লগ শুনবো, যে নাটকটা করে তুমি বেস্ট প্রাইজ পেয়েছিলে। এবার আমি এই নাটক ডায়লগটা বলেছিলাম, তা নাটকটা ডায়লগটা যখন শুরু করি এবং শেষ করি, একদম প্রিন্ট অফ সাইলেন্ট, মানে একদম কিছু যদি একটা পড়ে, ছুঁচু যদি পড়ে, সেই আওয়াজটা ইয়ে হবে। তা যাই হোক, বরাবর চুপচাপ এই বলার পর, আমি নাটকটা ডায়লগ বলার পর আমি অনেকক্ষণ মাথাটা নিচু করেছিলাম, মানে এটা একটা করার পর আমি দেখি কি হয়, কি বলে। আমায় তখন মহারাজ বলছে, তুমি মুখটা তোলো, তোলো, মুখটা নিচু করে আছো কেন? আমি আস্তে আস্তে তুললাম। তোমাকে আর একটা প্রশ্ন করবো না, কোনো সাবজেক্ট থেকে কিচ্ছু জিজ্ঞেস করবো না, তুমি গিয়ে সরাসরি অফিসে ভর্তি হয়ে যাও। আমি এবার সরাসরি নিচে চলে এলাম, এসে ভর্তির ব্যাপারে কিন্তু টাকা নিয়ে যাইনি, এটা একটা সমস্যা হয়েছিল। যে আমি অফিসে বললাম, বললো একটু তাহলে আপনি মহারাজের সামনে আর একবার যান। আমি আবার গেলাম, দিয়ে বললাম দেখুন আমি তো প্রস্তুতি নিয়ে আসিনি, টাকা ভর্তি হবে। বললো ঠিক আছে, তোমাকে একটা দিন সময় দিলাম, একটা দিন মানে পরের দিন 11টার মধ্যে এসে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে। তা আমি বাবাকে এসে বললাম, আর তারপর সেই দিনই, যেদিনকে আমি ইন্টারভিউ, সেদিনই হুগলি গভর্নমেন্ট থেকেও চিঠিটা গেছে বিএড কলেজে ভর্তি হওয়ার। তা বাবা বললো দেখ, এখানে দাদারাও করেছে, ও ছেড়ে দে, ওটা রেসিডেন্সিয়াল, ওখানে বাবা তখন রিটায়ার করে গেছে, ওই 149 টাকা পেনশন পেত, টিচারদের যা পেনশন। আর দাদারা কেউ কেউ চাকরি করছে, কেউ সবাই পায়নি। বললো যে না, ও যেতে হবে না, এখানেই একদম গভর্নমেন্ট কলেজ, এখানেই হ। এবার পরের দিন তো ওখানে আমি তো বলে এসছি, আমি আবার গিয়ে বলতে, আমাকে মহারাজ একটা কথা বললো, বললো তুমি কিন্তু খুব ভেবে বলো, তুমি কিন্তু দারুণ মূল্যবান জিনিস একটা হারাচ্ছ, এখানে তুমি জানো না, এখানে তুমি যদি বিএডটা করো তোমাকে আমরা কোথায় নিয়ে চলে যাবো। যাই হোক, জীবনে ওটা আমার একটা ভুল, সত্যি বলছি। এই রামকৃষ্ণ মিশনের আওতায় আসা, বা পরে আমি ওখান থেকেই দীক্ষিত, বেলুর থেকেই আমি দীক্ষা নিই। যাই হোক, সেইটুকুই আমার আশা, ওইটুকু করিনি। সেটা সেই ডায়লগটা আমি চলে যাই, সেটা হচ্ছে কাক চরিত্র। এটা একটা কাকের সঙ্গে লেখকের একটা কথোপকথন হচ্ছে। লেখক বসে আছে চেয়ারে, আর কাক মেঝেতে হপিং ইয়ে করে দাঁড়িয়ে বসে আছে। এবার লেখক বলছে, কি দেখলি তুই? বলছে যা দেখলাম তাই বললাম। কি দেখলি? যা লিখছো। তখন এ বলছে, কাকটা বলছে, তুমি কি লিখছো? বলছে যা দেখি তাই লিখছি। কি লিখছো? সব বাজে কথা লিখছো। এইভাবে যখন চলছে তখন সেই বলছে কি দেখলি? কি দেখলি তুই? এবার ও একদম সত্যি কথা রে বলছে, দেখলাম মিস্ত্রি আর ডাক্তারের মধ্যে খুব বচসা হচ্ছে। মিস্ত্রি বলছে, আপনার কালো টাকা লুকোবার চেম্বার করে দিলাম, 10,000 টাকা দেবার কথা, দিচ্ছেন মাত্র 500। ডাক্তার তখন হেসে উঠল, দেবু রে দেবু, যা বলেছি তাই দেব। তুই আগে আমার কার্নিশটা গেঁথে দে। মিস্ত্রি তখন খুশি হয়ে তত্তর করে মই বেয়ে উঠছে। আর ডাক্তার আপনি চুপ করে বইটা ছেড়ে ফেলে দিল। আর মিস্ত্রি হুড়মুড় করে লোক
ডাক্তারের কালো টাকার চেম্বার করতে গিয়ে খুন হলো মিস্ত্রি। এইটা বলে মানে এটা খুব দমের কষ্ট হয়, একই টানে বলতে হয় তো এতগুলো ডায়লগ, এইটা ওটা। হ্যাঁ, এইটা যার ফলে আমি একটুখানি দমটা নিই আর কি। আর এটা করার পর আমার প্রত্যেকটা স্টেজে আমাকে শুয়ে পড়তে হতো। পুরো শুয়ে না পড়লে, এই কারণ ওই হপিং করে করে মানে আমাদের ডাইরেক্টর যিনি আমারই বন্ধু ছিলেন, ওরা চেনে ভুকুটি, ওটা করিয়েছিল বইটা। এবার আমি এটা 6 মাস ধরে ছাদে উঠে কাকটাকে লক্ষ্য করতাম, কাক কি করছে। 6 মাস ধরে বইটা রিহার্সাল হয়েছিল। ওই সকালবেলা একটু পড়ে নিতাম, পড়ে নিয়ে আমি চলে যেতাম ছাদে, কাকটা কি করছে, কাকের সমস্ত কিছু মানে লক্ষ্য করতো, কিভাবে কাক খায়, ঠোকরায় দেখবেন, হ্যাঁ ঘাটটা এইভাবে করে, হ্যাঁ এইভাবে নাড়ায়, এটা দেখবেন ঘাট, সেটা প্র্যাকটিস করতে হয়েছিল। তারপর ঠোকরায় যখন, আর এখানে আমার একটা মুখোশ থাকতো, পুরোটাই কালো ড্রেস, এখান দিয়ে কাকের যেরকম হয়, হ্যাঁ এখন সব ওই সংসারে ওই বেলঘড়িয়া ঠাকুর দেখতে গিয়েছিলাম, তখন দেখলাম ওরকম কাকের ড্রেস। হ্যাঁ হ্যাঁ, ওরা একটা কবিতা শুনেই তারপর একটা ডায়লগে যায়। আমি একটু জল খেয়ে নিই, জল পানে দিয়েছি। অসম্ভব সুন্দর একটা কবিতা আবৃত্তি শুনলাম, যেমন সুন্দর বৌদি লিখেছে সেরকম সুন্দরভাবে দাদা পাঠ করলেন, এবং আর নাটক, তার সাথে নাটক। অভূত বললে অপূর্ব, বিশ্বাস করবেন না, আমার গায়ে এখন কাঁটা দিচ্ছিল এই কবিতা আবৃত্তি আর নাটক শুনে। যেমন আমার চোখে জল আসছিল, সেরকম গায়ে কাঁটা দিচ্ছিল। আমি আজকে আমার খুব আনন্দের সাথে বলতে ইচ্ছা করছে যে আমি যদি এই ট্রাভেল কনসার্নটা না শুরু করতাম, তাহলে বোধহয় এত গুণী লোক, এত ভালো লোকের সান্নিধ্যে আসতে পারতাম না। তো ব্যাপার হচ্ছে এত সুন্দর সন্ধ্যা আমরা কাটালাম সুহানা সফর ট্যুরস এবং তার ট্যুরিস্ট বন্ধুরা। আমাদের আর কিছুক্ষণ বাদেই আমরা ডিনার করব। আমার ট্যুরিস্ট বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর সন্ধ্যা আমরা কাটালাম, একটা সাংস্কৃতিক মনস্ক, হ্যাঁ একটা যে যা জানি পারস্পরিক শেয়ার করলাম, খুব ভালো লাগছে, খুব আনন্দ পেলাম, সবাই আনন্দ পেলাম। কিছুক্ষণ বাদেই আমাদের ডিনারের টাইম, আর কালকে সকালবেলায় মানে ভোরবেলায় আমাদের সানরাইজ আছে, উসুলডুংরিতে চলে যাব। তারপরে দিনের যে শিডিউলড আছে সাইট সিইংয়ের, সেগুলো হতে থাকবে। তো আজকের আমরা এই সুন্দর সন্ধ্যা কাটানোর পরে এখন অনুষ্ঠানটা শেষ করছি। সবাইকে নমস্কার। আপনাদেরকে যেন আমরা বারবার পারি এবং পেতে পারি, তো সেই রইল আপনাদের কাছে, সেই রিকোয়েস্টটা রইল, আবেদনটা রইল, আপনারা বারে বারে আসুন। আমরাও চাইছি যে সবাইকে নিয়ে, হ্যাঁ, সুহানা সফর ট্যুরস আপনাদের আশীর্বাদে যেন এগিয়ে যেতে পারে। ওকে, নমস্কার, শুভরাত্রি।